শাউকের ফর্সা বর্ণের সুন্দর মুখটা কালো হয়ে আছে বিগত 1 ঘন্টা যাবৎ। মেজাজ ফুটছে ক্রমশ। কারণটা যদিও খুবই নগণ্য, লোকে শুনলে হাসবে। সকালবেলা শাহনাজের কাছে ঝাড়ি খেয়েছে বিশাল রকমের। তার কারণটাও নগণ্য। কারণ হচ্ছে নাস্তার টেবিলে এঁটো প্লেট রেখে উঠে যাচ্ছিল ও। শাহনাজ আর অসীম দুজনে একসাথে ফুঁসে উঠলেন। প্লেটটা একটু সিঙ্কে রেখে যেতে পারো না? এগুলো তো বেসিক টেবিল ম্যানার। শাউকি তাড়াহুড়োতে ছিল, একটু মজা করে বলল। এটা মহিলাদের দায়িত্বের মধ্যে পড়ে। অসীম কিছু না বললেও আজ শাহনাজ চিবিয়ে খেতে উঠল শাউকিকে। হ্যাঁ, তোদের লাই দিয়ে দিয়েই তো আজ আমার কোমরের এই হাল। নিজের রুমটাও তো পরিষ্কার রাখিস না। এখন কি বড় বৌমা তোদের রুম গোছাবে রোজ, নাকি কাজের মেয়ে পাঠাবো তোর ঘরে? আমার ঝুঁকি সব পরিষ্কার করতে হয়। যা গিয়ে দেখ, খাটের নিচে ইঁদুর মরে পড়ে আছে। আজ তোদের বদলে 3টা মেয়ে থাকলে এত জ্বালা হতো না। একটাও পদের হলি না। আচ্ছা, তুই কি ছোট? এটুকু বুঝিস না যে নাফিয়া সিমেন তোর ঘর গোছায়? এটা অশোভন লাগে দেখতে। ওরা তোর কাজিন আর ভাবি, তোর আক্কেল নেই? ব্যাস সেই থেকে শাউকের মুড খারাপ। আর সে কি এমন করেছে যে এভাবে কথা শোনাতে হলো? শাউকি কাজবাজ করে না, রুম অগোছালো রাখে। সিমিন বড় ভাবিকে তো শাউকির রুম গোছাতে শাউকি বলেনি। তারা গোছাতে যায় কেন? বেশি সমস্যা হলে শাউকিকে বিয়ে করিয়ে দাও, তাহলেই তো সব মিটে যায়। তোমরাও কোমরে ব্যথা হবে না। বড় ভাবিকে তো শাউকির রুম গোছাতে শাউকি বলেনি। তারা গোছাতে যায় কেন? বেশি সমস্যা হলে শাউকিকে বিয়ে করিয়ে দাও, তাহলেই তো সব মিটে যায়। তোমারও কোমরে ব্যথা হবে না। সিমিন বড়ভাবে কাজের মেয়েকে শাউকির রুমে ঢুকতেও হবে না। রোজ রোজ অহেতুক ধমক শাউকিকেও খেতে হবে না। বিয়ের কথা ভাবতে গিয়ে শাউকির মনটা কেমন করে উঠল না। বর্তমানে খুবই শোচনীয় অবস্থা হয়েছে ওর জীবনে। সবার ধমক খাচ্ছে গণহারে। তার কারণ সংসারে শাউকির কোনো ওজন নেই। ওজন নেই কারণ শাউকির বউ নেই। এই তো বড় ভাইয়াদের দেখছে তো শাউকি। আব্বু আম্মু ভাবিদের সামনে কখনো ঝাড়ি দেয় না তাদের। আলাদা একটা মান দেয়, সব সময় প্রাইভেসি দেয়। মেজো ভাইয়াও আলাদা একটা মান পাচ্ছে আজকাল। বউয়ের সামনে ঝাড়ি খায় না বাবার। মেজো ভাবি আসার পর থেকে ভাইয়ার সাথে আব্বুর গজগজানি তুলনামূলকভাবে কমেছে, যা শাউকি পায় না। সবসময় ধমক জবাবদিহিতার উপর থাকতে হয়। এই জন্য ইমার্জেন্সি একটা বউ হলে বেশ হয় শাউকি। অন্তত ঘরে একটা মান পাওয়া যাবে। বিয়ের কথা ভাবতে ভাবতে ক্রমশ মন ভালো হতে থাকে শাউকির। ওর বিয়ের বয়স হয়েছে আসলে। 24 বছর বয়সটা একদম পারফেক্ট বিয়ের জন্য। আব্বু বিয়ে করিয়ে দিলেই পারে। বিয়ে করার পরে অনেক সুবিধা হবে। সারাদিন যখন ঘরের সব মাতব্বর হুদাই চিল্লাচিল্লি করতে থাকবে, শাউকিকে কথা শোনাতে থাকবে, ও তখন ঘরের দরজা বন্ধ করে বউ নিয়ে শুয়ে থাকবে। এভাবে সময়ে অসময়ে দোকানে এসে মন খারাপ করে বসে থাকতে হবে না। মেজাজ ঠিক করতে যাযাবরের মতো বাইরে বাইরে ঘুরতে হবে না। ওর একটা শান্তিময় স্থান থাকবে। ঘরে মেহমান ঘুরে গেলে কেউ তখন আর সাহস করবে না শাউকিকে ড্রয়িং রুমে শুতে বলতে। বউ এলে শাউকি রুমে একটা এসিও পাবে। শাউকির ঘরের ডেকোরেশনই চেঞ্জ করে ফেলবে আব্বু। জীবনটা এত পানসে লাগবে না। আর তাছাড়া ভাইয়াদের তো দেখে শাউকি, তার ভাবি দুটো এত চমৎকার, এত স্বামী ভক্ত, নিশ্চয় শাউকিও অমন কাউকে পাবে। আব্বু আম্মুর ধমককে যার কাছে গিয়ে একটু সান্ত্বনা নেওয়া যাবে। মাথা ব্যথা হলে আম্মু এখন আর মাথা টিপে দেয় না, ওই জন্য একটা বউ চাই। শাউকির আবার সময় অসময় মাথা ব্যথা হয়, তাই বিয়ে দিয়ে দিলেই হয়। কিন্তু তাতেও কেউ মুখেও আনে না, অথচ সবসময় চেল্লায়, তুই না বড় হয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাউকি বড় হয়েছে, বউ রাখার মতোই বড় হয়েছে। এখন বিয়ে করিয়ে দাও, খাটের নিচ থেকে মরা ইঁদুর বেরোবে না। তারপর রুম থাকবে ফকফকা, সুগন্ধিতে ভরপুর। মনে মনে অকপটে এমন নির্লজ্জ কথাগুলো বলতে বলতে শাউকি হাসতে থাকে একা একা। এসব কথাও বেঁচে থাকতে আব্বু আম্মুকে সরাসরি বলতে পারবে না। যদি তাতে আজীবন বিয়ে না করে থাকা লাগে তবে তাই। বিয়ে করতে না পারলেও বিয়ের কথা ভাবতে এক ধরনের আরাম পাওয়া যায়। জাগতিক খিটখিট থেকে দূরে থাকা যায় একটা আলাদা দুনিয়ায়, যেখানে শুধু শাউকি আর শাউকির একটা লক্ষ্মী বউ আছে। কল্পনায় ওরা বিছানায় শুয়ে থেকে জড়াজড়ি করে গল্প বলে সারা রাত জেগে। যে মেয়েটা একদম উঁচু গলায় কথা বলে শাউকিকে কষ্ট দেবে না, খিটখিট খিচখিচ করবে না, একদম মোলায়েম হবে যার মন। এমন মেয়ে কি আছে নাকি আদৌ? ভাবতে ভাবতে সময় কাটায় শাউকি। ঠিক তখনই দুজন মেয়ে দোকানের সামনে থেকে হেঁটে যায়। শাউকি অভ্যাসবশত বলে, আপু, আপু, এদিকে আসুন, কি লাগবে? বরাবরের মতো জবাব আসে, ধুর ভাই, লাগলে আসতাম না, এত বেশি বোঝেন কেন?
মেয়েগুলো চলে যায়। শাওকি বিরস মুখে দাঁড়িয়ে থাকে। রোজ রোজ এই মেয়েগুলো নিশ্চয় তাকে ছ্যাঁচড়া ধরনের ছেলে ভেবে মনে মনে গালাগাল করে। বরং তোদের উপকারের জন্যই তোদের এত ডাকাডাকি করে রে পাগলির দল। এই যে তোরা কসমেটিক পড়তি কেন আসিস? ফর্সা হবার ক্রিম, সিম্পলের ফেস ওয়াশ, নিউট্রোজেনার সানস্ক্রিন, ল্যাকমির আইলাইনার, কোরিয়ান বিউটি প্রোডাক্ট, পুরো বরগুনা শহর জানে তালুকদার কসমেটিক্স ছাড়া অন্য কোথাও 1 নম্বর পণ্য নেই। সব চকবাজারের 2 নম্বর মাল। তোরা যাতে অন্য কোথাও থেকে কিনে ঠকে না যাস সেই জন্যই এত ডাকাডাকি করে এই শাওকি। ছাগল নাথুরি ছাগলির দল। কি ভাবিস কি তোরা শাওকিকে? আরে শাওকি টাইমই নেই তোদের থোবরা দেখে ফ্লার্ট করা। জীবনে শুধু একজনের দিকে কুনজর দিয়েছিল শাওকি, পাকিস্তানি অ্যাক্ট্রেস দূরে ফিশার নামের এক মেয়ে। নামাজ কালাম শুরু করার পর থেকে সেসবও বাদ দিয়েছে। এখন শুধু রোমান্টিক কল্পনা বউকে ভাবে শাওকি। বউটার মুখটা অবশ্য ভাবতে পারে না। হাতের চুড়ি দেখে আর দেখে পায়ের পায়েল। পায়েলের কথা মনে পড়তে মনে পড়লো আরেক কথা। একবার দোকানে বেশ কিছু দামি পাথরের পায়েলের স্যাম্পল তুলেছিল শাওকি। একটা আনকমন পায়েল হঠাৎ চোখে লাগতে ওটা লুকিয়ে ফেলেছে। লুকিয়ে বাড়ি নিয়ে নিজের আলমারিতে তুলে রেখেছে। ওটা বউকে দেবে, এটা শাওকির নিয়ত। কিন্তু সেটা কবে? মন মতো মেয়ে পাওয়া কি চারটিখানি কথা? এই তো এই মেয়েদের আচার ব্যবহারের হাল। বিনয় বলতে কিছু নেই, মুখের ভাষা যেন ক্যাকটাস। ব্যথা লাগে শাওকি। শুনলেই বিয়ের থেকে মন উঠে যায়। আব্বু আম্মুর খিটখিট থেকে বাঁচতে যদি রুমের দরজা আটকেও খিটখিট শুনতে হয় তবে লাভটা কি হবে? ভাই, এক্সকিউজ মি ভাই। ঘোর কাটে আচমকা স্বল্প পরিচিত নারী কণ্ঠ কানে যেতে। গা ঝাড়া দিয়ে বামে তাকাতেই শাওকি থমকে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মূর্ছনার হাতে একটা প্যাকেট। খুব সহজ ভঙ্গিতে সেটা শাওকির সামনে রেখে শান্ত গলায় বলে, সেদিন নিয়েছিলাম ভাইয়া, মেমো আছে। আপনি বলেছিলেন স্টুড না করলে ইনফর্ম করতে অথবা ক্রিমটা নিয়ে আসতেন। হড়বড়িয়ে বলে মূর্ছনা। শাওকি কিঞ্চিত অপ্রস্তুত হয়ে মেয়েটির পা থেকে মাথা দেখল। আজ পরনে সিভিল ড্রেস, একটা সাদা গোলাপি সালোয়ার স্যুট, মাথায় ওড়না টানা। কালো মেয়েরা দাবি করে তাদের নাকি সব রঙে মলিন লাগে দেখতে। এটা সম্পূর্ণ ভুল। একটু চাপা রঙের মেয়েদের সব রঙেই মানে, যদি সেই রঙগুলোর সাথে সাদা মিশিয়ে পড়ে। সাদা গোলাপি, সাদা নীল, সাদা লাল। ওর সামনে দাঁড়িয়ে থাকে মূর্ছনা বলে মেয়েটিকে শাওকি সব রঙের সালোয়ার স্যুটে সাজিয়ে দেখে কল্পনা। টের পায় সবগুলোতেই বেশ মানিয়ে যাচ্ছে। এবার শাওকি নিজের এহেন অদ্ভুত আচরণে মনে মনে দারুণ লজ্জা পায়। ভাগ্যিস সেই মেয়ে ওর মনের কথা শুনতে পায়নি, নয়তো একটা থাপ্পড় মারত কল্পনায় অনধিকার চর্চা করার জন্য। ব্যাগটা নিতে নিতে শাওকি গলা খাকারি দিয়ে জবাব দেয়, ধন্যবাদ। বলছি, আপনারা কেন এটা ব্যাক চাইলেন? আপনারা কি টাকা রিটার্ন করবেন? মূর্ছনা অনেক অস্বস্তি নিয়ে প্রশ্নটা করলেও শাওকি সহজ গলায় বলে, জি না আপু, আমাদের এমন কোনো পলিসি নেই। আমরা তো এই কোম্পানির ডিলার থেকে পণ্য নেব কিনা সেই সিদ্ধান্ত নিতে তথ্যটা জানতে চেয়েছি। মুখটা আরেকটু কালো করলো মূর্ছনা। বেশ মন খারাপের সুরে বলল, তাতে আমার কি লাভ হলো? আমি যে 20 টাকা খরচ করে এলাম, আমার লাভটা কি? অদ্ভুত। শাওকি চুপচাপ চেয়ে রইল। কি ব্যাপার? এই মেয়ের গলা আজ এত তুলতুলে যে? ভেরি গুড। শাওকি মনে মনে মূর্ছনাকে উপদেশ দেয়, এভাবেই তো কথা বলতে হয় ম্যাডাম, একদম নরম গলায়। আপনাকে এখন 10 গুণ বেশি সুন্দর লাগছে ম্যাডাম, শুধুমাত্র আপনার স্বর পাল্টে গেছে। মূর্ছনার মুখটা থমথমে। শাওকি ঘুর কাটিয়ে বলল, এক্সট্রিমলি সরি আপু, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি ভাবিনি আপনি শুধুমাত্র এই ক্রিম ফেরত দিতে বাজারে আসবেন। আমি আপনার 20 টাকা ফেরত দেবো। হ্যাঁ, একটু আত্মসম্মানে লাগলো মূর্ছনার। নাকের পাটা ফুলে উঠল তৎক্ষণাৎ। বলল, না, আমি কেনাকাটা করতে এসেছি। 20 টাকা ফেরত দেবার প্রয়োজন নেই। আপনি বেসিক স্কিন কেয়ার সব প্রোডাক্ট এনে দেখান। শাওকি ব্যস্ত হয়ে পড়ল মূর্ছনার কথাতে। স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো সব সামনে এনে একটা একটা করে খুব আন্তরিকতা নিয়ে বোঝাচ্ছিল। মূর্ছনাও চোখ বড় বড় করে সব শুনছিল। মাঝে মাঝে আবার বাচ্চাদের মতো প্রশ্ন করে ওঠে, ডাবল ক্লিনজিং মানে? মাইসেলার ওয়াটার না নিয়ে একটা সাবান কিনে 2 ঘন্টা ঘষা দিলেই তো সব ময়লা উঠে যাবে মুখের। 800 টাকা দিয়ে একটা মাইসেলের ওয়াটার নেবেন, অথচ ডাব সাবান ছোটটা 60 টাকা। শাওকি হা হয়ে যায় ক্ষণিকের জন্য। পরপর মেয়েটির অজ্ঞতায়, মেয়েটির কাঠিন্য ভরা সরলতায় তৎক্ষণাৎ হেসে ফেলে গাল ভরে।
পরপর নিজেকে সামলে নিয়ে সহজ গলায় বলে, আপু, আপনার শুরু থেকে পড়াশোনা করা দরকার, তবে স্কিন কেয়ার টপিকটাতে ইউটিউব থেকে জেনে নিয়ে বুঝে শুনে আসুন, অথবা যার জন্য প্রোডাক্টগুলো কিনবেন তাকে নিয়ে আসুন। মূর্ছনা নিজেও লজ্জা পায়। সত্যি সে একটা গাধা এই ব্যাপারে, একদম আনস্মার্ট আর যা তা পর্যায়ের মূর্খ। শাওকিকে বলল, না, ও লিস্ট দিয়েছে, আপনি সেগুলো খুঁজে খুঁজে প্যাক করে দিন। শাওকি তাই করছে। মূর্ছনা চুপচাপ দেখে চলেছে শাওকিকে। এমন সুন্দর একজন ছেলে কি পড়ালেখা বাদ দিয়ে পরিবারের ভরণ পোষণের জন্য কসমেটিক্সের দোকানে বসে? এর সাথে ভার্সিটি আর গিটার বানাতো। এখন হাতে তুলেছে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব। একটু সহানুভূতি আসে মূর্ছনার। প্রশ্নটা মূর্ছনার মনে এলেও বেশিক্ষণ স্থায়ী হয় না। শাওকি চোখে চোখ পড়তে অন্যদিকে ফিরে হঠাৎ জড়তা নিয়ে বলে, সেদিন ওভাবে পাগল উন্মাদের মতন এলোপাথারি মারধর করার জন্য আমার কি আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত? শাওকি বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে মূর্ছনার মুখের দিকে। এতক্ষণ একরকম লাগলেও এখন মেয়েটিকে আবার বেশ জটিল লাগছে। এই মেয়ে কি সুন্দর কথাগুলো এমন বেঁকে বলে? শাওকি ভেতরে ভেতরে শ্বাস ফেলে। মেয়েদের এই ঘন ঘন মুড সুইংয়ের স্বভাবটার জন্য ওর বিয়ে করার ইচ্ছে জেগে উঠে মরে যায় সবসময়। চোখ নামায় শাওকি মূর্ছনা উত্তরের অপেক্ষায়। শাওকি জবাব দেয়, না, আপনি ধন্যবাদ দিবেন বলে আমি আমি ওটা করিনি, তাই আমার চাহিদা নেই ধন্যবাদের। মূর্ছনা অল্প হেসে বলে, কিন্তু জানেন, আপনি ঠিক যেভাবে মারলেন ওগুলো আমার স্বপ্ন। একদিন যদি ওভাবে মারতে পারতাম। আপনাকে দেখে সেদিন কেমন অনুপ্রাণিত হয়েছি। প্রথমে কলার ধরে ঘুষি, তারপর মাটিতে ফেলে ঘুষি। তবে ধন্যবাদ দিয়ে যান। মূর্ছনা এবার গাল ভরে হাসে। শাওকি মেয়েটির হাসি দেখে, অমলিন এবং উচ্ছ্বাসে ভরপুর মিষ্টি হাসি। মূর্ছনা হেসেই বলে, ধন্যবাদ আপনার মাকেও আপনার বাবাকেও। আমার ইচ্ছে করছে বাড়িতে গিয়ে ধন্যবাদটা দিই তাদের। আমি এতটাও ভালো কোনো ব্যক্তি নয়। দুনিয়াতে মেয়ে মানুষের সম্মান করার চেয়ে ভালো কোনো কাজ নেই, ওটা সবাই পারে না। একজন একটা মেয়ে মানুষকে কুৎসিত মন্তব্য করলে পাশে দাঁড়ানো ছেলেদের মধ্যে পৈশাচিক মহামারীর মতন ছড়িয়ে পড়ে। ওরা মজা পায়। কেউ আপনার মতন মারতে আসে না। শাওকি নিশ্চুপ। সরাসরি সামনে দাঁড়িয়ে কোনো মেয়ে তার প্রশংসা করছে, এটা কিভাবে নেবে সে বুঝতে পারছে না। আচ্ছা, বিল কত হয়েছে? 21। ডিসকাউন্ট সমেত? জি। মূর্ছনা পার্স হাতালো। ওকে 3000 টাকা দিয়েছে হাফিজা বিকাশ অ্যাকাউন্টে। এত টাকা তুলে রাখা হয়নি। শাওকিকে বলল, আসলে টাকাটা বিকাশ অ্যাকাউন্টে তুলে নিয়ে আসি। অসুবিধা নেই, আমরা অনলাইন পেমেন্ট নিই, আপনি এই নাম্বারটায় পাঠান। মূর্ছনা টাকাটা খুব দ্রুত পাঠিয়ে পার্স হাতে তুলে আরও একবার শাওকিকে বলল, আপনার কতগুলো শাড়ি নিয়েছে? সেদিন ঘুষি মেরে হাতের অবস্থা নাজেহাল করেছে শাওকি। মূর্ছনার কথায় কোনোই আর হাত উল্টাপাল্টা দেখতে লাগলো। মূর্ছনা আবার বলে, হসপিটালে কখনো সাহায্যের প্রয়োজন হলে ওখানে ওয়ার্ড বয় বরকত ভাইকে বলবেন মৃচ্ছন্না আপ্পাকে একটু ডেকে দিন। আমি ফ্রি থাকলে আপনাকে হেল্প করতে আসব। কেন? আপনি বুঝি ওখানকার বেশ ক্ষমতাধারী পারসন, বা বেশি দক্ষ কেউ? শাওকি কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। মূর্ছনা হেসে দুপাশে মাথা নাড়ায়। শীতল স্বরে বলে, না, তবে বেশ আন্তরিক কেউ হতে পারি। একটু বলে এই মূর্ছনা নামলো দোকান থেকে। বড্ড তাড়াহুড়ো ছিল তার প্রস্থানে। শাওকি চুপচাপ মেয়েটির প্রস্থান দেখলো। ও টের পেল মেয়েটিকে ওর কাছে আরো আরো কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। শ্বেত পদ্মের মতো স্নিগ্ধ মুখটা লাল হয়ে উঠছে। এটা গরমের কারণে। মাথার উপর একটা সিলিং ফ্যান অবশ্য আছে, তবে পাওয়ার বাড়াতে গেলে উঠতে হবে। সাদের উঠতে মন যাচ্ছে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ব্যস্ত ওই শ্বেত পদ্মের মতো স্নিগ্ধ মুখটাকে। একটা কাঁথার নিচে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে যে গলা অবধি টানা কাঁথাটা। এই নিয়ে আজ 5 বার 7 ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে পারল না মেয়েটাকে। বারবার যখন ডাকবে বলে হাত বাড়ায়, তখন শুকিয়ে মলিন মুখটা দেখে হাত গুটিয়ে নেয়। চোখের সামনে কাল রাতের কিছু রুদ্ধশ্বাস দৃশ্য ভেসে ওঠে। সাদ নিজেও লজ্জা পায় আবার। কিন্তু এখন জোহরের ওয়াক্ত প্রায়। এখন না উঠলেই নয়। ব্রেকফাস্ট কারো হয়নি। ফজরের পরে দুজন 2 কাপ গরম চা খেয়ে নাক টেনে ঘুম দিয়েছে। চায়ের কাপ দুটো মেঝেতে পড়ে আছে অগোছালো হয়ে পাশাপাশি, ঠিক যেমনভাবে আছে ওরা।
আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে সাদ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নাফিয়াকে গড়ে করল। ভাবি, আজ ভাত কেমন রেঁধেছ? বেশি করে চড়িয়েছ? আমি আর নিশা এই বেলা খেতে পারবো। কেন কেন আমি কেন বিনা দাওয়াতে মেহমান খাওয়াতে যাব? তোমার বউ রাঁধেনি? না, কেন? ওই একটু অসুস্থ। সাদ আমতা আমতা করছে এমনভাবে নাফিয়ার বুঝতে কিছু বাকি নেই। বহু কষ্টে হাসি চেপে রেখে বলে, শাওকি বাড়িতে এলে ওকে দিয়ে পাঠিয়ে দেবো ভাত তরকারি, চিন্তা করো না। থ্যাংক ইউ ভাবি। নিশা সাদের কথাবার্তা শুনে এতক্ষণে নড়ে চড়ে উঠল। চেতনা ফিরল ওর বহু সময় পরে, তবে চোখ মেলতে পারল না। কাতর স্বরে বলল, আমি উঠে রাঁধবো না হয়, ভাবির অসুবিধা থাকলে তাকে বারণ করে দেন আপনি। সাদ চুপচাপ নিশাকে কিছুক্ষণ দেখে। কাঁথা নিচে শরীরটা বোধহয় ঘামছে, কিন্তু কাঁথা সরায় না গা থেকে। ও মূলত বিপদে পড়ে সরাচ্ছে না। অদূরে পড়ে থাকা শাড়ির ব্লাউজ সাদ এনে দিতে চাইল, তবে মেয়েটাইতে ভয়ঙ্কর লজ্জা পাবে দেখে দিল না। চট করে উঠল সাদ, গিয়ে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিল। পরপর নিশার বাংলা গাইড বইটা এনে নিজে ঢুকে পড়ল কাঁথাটার নিচে। নিশাকে চমকানোর সুযোগ না দিয়ে ওর হাতে বই তুলে দিয়ে বলল, গত দুদিন পড়তে পারিনি, এখন পড়ো। নিশা চোখ মেলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। পরপর বইটা হাতে নিল। সাদ আরেকটু ওর কাজ ঘেঁষে যায়, দু চোখ বন্ধ করে বলে, আমার ঘুম পাচ্ছে, তুমি পড়তে থাকবে, ঠিক 1.5 ঘন্টা পর তুলবে আমাকে, কেমন? নিশা চুপচাপ মাথা নাড়ে। এখন লোকটার সান্নিধ্যে তাকে চূড়ান্ত রকমের লজ্জা দিচ্ছে। ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। মনোযোগ অন্যদিকে ফেরাতে ইনিয়ে বিনিয়ে শুধু পড়ে যাচ্ছে। উদ্দীপকে উল্লেখিত মিনার জীবনের ঘটনাটি মানুষ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবি বলেছেন, নিশা আর আগাতে পারছে না। সাদের গরম শ্বাস তার গলায় পড়ে তাকে আটকে দিচ্ছে বারবার। সাদ বিরক্ত হয়, বলে, এসব কি পড়ছো তখন থেকে? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, হোয়াট ননসেন্স। নিশা ধাপ করে বইটা বন্ধ করে থেমে থেমে বলে, আমার না ঘুম পাচ্ছে, আপনার ঘুম দেখে আর একটু ঘুমাই। অসম্ভব, পরশু রাত থেকেই বই হাতে নাওনি, আজ ফজর থেকে এই পর্যন্ত ঘুমিয়েছো। এই আধা ঘন্টা। মুখ জুড়ে ক্লান্তির ছটা। সাদের মায়া হলো। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ফোনটা হাতে তুলে নিয়ে কল করলো নাফিয়াকে। নাফিয়া আবার কলটা রিসিভ করতে সাদ বলে, ভাবি, খাবার পাঠাতে হবে না, তবে খাবে কি? বাইরে থেকে অর্ডার করে নেব, ভাতটাও লাগবে না। ওয়াও, পিৎজা পিৎজা খাবে নাকি? আমাদের দাওয়াত করবে না? নাফিয়া দুষ্টুমি করে বলতে সাদ অস্বস্তিতে পড়ে। আটকে আটকে বলে, আজ না, আরেকদিন খাবো তোমাদের। কল কেটে নাফিয়া ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। তার সামনে দণ্ডায়মান তার শাশুড়ি বিছানার কাঁথা ভাঁজ করছে, মুখটা থমথমে। আজ শাওকির সাথে ঝামেলা লাগার পর থেকে মেজাজ দেখিয়ে শাহনাজ একা হাতে পুরো ঘর গুছিয়েছে। নাফিয়ার ঘরটাও গোছাতে এসেছে। নাফিয়া বারণ করলেও শোনেনি। অগত্যা নাফিয়া পাত্তা না দিয়ে নিজের মনে ফোন দিচ্ছে। এমন সময় শাহনাজ বিছানার তোষকটা তুলে ধরে ওটা ঠিক করতে। নাফিয়া তখন চমকে ওঠে, তড়াক করে লাফিয়ে গিয়ে তোষকের নিচ থেকে একটা ছোট ওষুধের প্যাকেট সরিয়ে ফেলে। শাহনাজের নজর এড়ায় না তা। আজ সকালের সমস্ত বিরক্তি এইবার বড় বৌমাকে দেখায় সে। ধমকে বলে, বিয়ের 6 বছর হয়েছে, আর কত? এখন কি তোদের বাচ্চা নেওয়ার সময় হয়নি? আমি আর তোর আব্বা বুড়ো হচ্ছি না? তোর আব্বাই নিয়ে বিনিয়ে বলে বাড়িতে একটা বাচ্চা থাকলে বেশ মজা হতো। তোরা বুঝিস না, এত ঢং ভালো লাগে না নাফিয়া। দারুণ লজ্জা পেয়ে নাফিয়া মাথা নিচু করে ঢোক গিলে বলে, আম্মা ওগুলো পুরনো ওষুধ, আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি, চেষ্টা করছি। শাহনাজ আর কথা বাড়ায় না, চুপচাপ চলে যায়। ঠিক তখন নাফিয়ার ফোনটা বেজে ওঠে। তার বান্ধবী ফারজানার নাম্বার। বরিশালেই থাকে সে। ফোনটা রিসিভ করতেই বলল, এই নাফিয়া, তুই কি বরিশালে এলি? না তো, কেন? আরে দুলাভাইকে দেখলাম, সাথে একটা মেয়ে, তোর মতোই লম্বা, মুখটা দেখতে পারলাম না, তবে তোর থেকে স্লিম। আমি ভেবেছি তুই। নাফিয়া মিনিটখানেক চুপ থেকে বলে, কোথায় দেখেছিস? ল্যাব 8-এ এক্সিট দিয়ে বেরোলো।
আচ্ছা, হয়তো কোনো পরিচিতি লোক। দাঁড়া, আমি দেখছি। কল কেটে নাফিয়া চুপ করে মিনিট খানেক বসে থাকে। এই 6 বছরের সংসারে যখন থেকে শাহিদ নাফিয়াকে বউয়ের স্বীকৃতি দিয়েছে, এসব উল্টো পাল্টা কথা নাফিয়ার মাথায় ঘুণাক্ষরেও আসেনি। শাহিদ আসতে দেয়নি। কি যত্ন, কি ধ্যান, কি মনোযোগে আটকে থাকে নাফিয়া শাহিদের কাছে। এসব গোয়েন্দাগিরি করার কথা দুঃস্বপ্নেও ভাবেনি। শুরুতে নাফিয়া বারবার শাহিদের ফোন চেক করে শুধুমাত্র বিশ্বস্ততাই পেয়েছে। ভীষণ শান্ত নাফিয়া। সন্দেহবশত উত্তেজিত হয়ে শরীর খারাপ করার মেয়ে সে নয়। তাই ঠান্ডা মাথায় শাহিদকে কল করে। ঠান্ডা গলায় বলে, তুমি কই শাহেদ? শাহিদ বিভ্রান্ত ভঙ্গিতে ফোন কানে চেপে ধরে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা তুমি কই? এখন শাহিদের ক্লাসের সময়। এটা নাফিয়া জেনেও যখন এই প্রশ্ন করলো তখন নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এই 6 বছরে নাফিয়ার মস্তিষ্ক পুরোটা মুখস্থ শাহিদের। নাফিয়া নিজেও নিজেকে ততটা জানে না যতটা শাহিদ জানে। নাফিয়ার বলা কথার প্রতিটা সুরের ব্যাখ্যা শাহিদের কাছে আছে। ওর কপট মস্তিষ্ক তৎক্ষণাৎ নাফিয়ার প্রশ্নের সুর আঁচ করে নিজেকে বাঁচানোর কৌশল প্রস্তুত করে ফেলে। হালকা গলায় বলে, আমি তো ল্যাব এইড নাফু কেন? ও মা, ল্যাবে ডেকে না? কে অসুস্থ? নাফিয়ার উদ্বিগ্নতা আকাশ ছোঁয়া। শাহিদ বলে, আরে এক স্টুডেন্ট হঠাৎ করে ভীষণ অসুস্থ নাফু, ডেঙ্গু। আমি সহ অনেক টিচার এসেছি দেখতে। কেন? নাফিয়া দম আটকে দাঁড়িয়েছিল। আচমকা শ্বাস ফেলে নরম গলায় বলে দিল, ওই ফারজানা কল করে বললো তুমি ল্যাবে ডে, সাথে এক মেয়ে। হ্যাঁ ছিল এতক্ষণ, তবে একজন নয় 3 জন, আমার ছাত্রী ওরা। হেসে ফেলল স্বস্তিতে। তার শাহিদ কত পরিষ্কার ভাষার লোক, এটা আরও এক দফা টের পেয়ে নাফিয়ার বধূ মন গদগদ হলো। কল কেটে তখন 7 কাছের একটা পিৎজা শপে একটা পিৎজা অর্ডার করে দিয়ে বলল 5টা নাগাদ এই ঠিকানায় পাঠিয়ে দিতে। তারপর নিশার দিকে তাকায়। কাঁথাটা আরেকটু টেনে এগিয়ে যায় নিশার আরও কাছে। নিশার হাসি হাসি মুখ দেখে বলে, কি হয়েছে? নিশা বলল, একটা অঙ্গীকার করবেন, এটা শুধু আপনি করবেন। সাদ সরু চোখে তাকায়। এই মেয়েটি দারুণ সুযোগের সদ্ব্যবহার করতে জানে। এখন কি চেয়ে নেয় কে জানে। বলে, করবো, বলো। আগে হাত ধরুন আমার। সাদ পেল হাত দুটো, ধরল শক্ত 2 হাতে। নিশা বলে, অঙ্গীকার করুন, এখন থেকে মাঝে মাঝে এমন করে পিৎজা খাওয়াবেন আমাকে, এমন করে শুধু আমাকে। মাঝে মাঝে আমি রাখতে চাইবো না, মাঝে মাঝে বিরক্ত লাগবে এসব, তখন এইভাবে পিৎজা এনে খাওয়াবেন। সাদ হেসে ফেলে। নিশাও হেসে কুটি কুটি হয়। ভর দুপুরে আরক্ত রমণীর অগোছালো চঞ্চল বেশ পৌরুষ আশকারা দেয় সাদে। হাসি থামিয়ে মেয়েটিকে কাছে টানে। নিশা লজ্জাগুলোতে অবাধ্য হাতের বিচরণ। নিশা চমকে উঠে গুটিয়ে যায়, দূরে সরতে চায়। আতঙ্কিত গলায় বলে, এখন না। সাদ অমায়িক ভঙ্গিতে হাসে। 2 হাতে শরীরটা লুফে নিয়ে বলে, এবার তুমি একটা অঙ্গীকার করো নিশামণি, এটা শুধু তোমার জন্য। নিশা প্রাণপণে ওই সর্বনাশা হাত দুটো থেকে ছাড়া পেতে যাচ্ছে। গা মুচড়া মুচড়ি করে বলছে, কি? প্রতিবার পিৎজা খেতে হলে আমার কথা শুনতে হবে চুপচাপ। এখন না করা যাবে না। নিশা থামে। সাদের চোখ দেখে। এক অপার্থিব ভরে আচ্ছন্ন ওই বাদামি চোখ জোড়া। নিশা কাঁদো কাঁদো হয়ে বলে, কাল রাতে সত্যি দরজাটা খুলে রাখা ঠিক হয়নি আমার। সাদ আবার হেসে চুমু খায় ওর গালে। পরপর কাঁথা টেনে ঢেকে নেয় নিজেদের পুরোপুরি। কিছুক্ষণের মধ্যে দুজনে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। মেয়েটাকে ভালো লেগেছে মানে সব মিলিয়ে 3-4 বার দেখা হলো, এর মাঝে ভালো লেগে গেল? আচ্ছা, তুমি গল্পের কাহিনী বললে নাকি বাস্তব কথা? শাওকি বেশ সহজ ভঙ্গিতে জবাব দেয়, বাস্তব কথা। একটা ছোটখাটো বিস্ফোরণ হয়। সিমেন্ট তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। অবিশ্বাস্য নজরে শাওকির মুখ দেখতে দেখতে বলে, ইউ মিন ক্রাশ খেয়েছো? শাওকি মুখটা গম্ভীর করলো। ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। ক্রাশ বড্ড সস্তা লেভেলের শব্দ। ঠিক ক্রাশ নয়, ওই হয় না একটা শীতল লেভেলের অনুভূতি কাউকে দেখে।
এমন অনুভূতি যেন আরেকবার দেখা হলে মন্দ হবে না টাইপ। অমন হালকাও নয় আবার গাঢ়ও নয়। মনে ধর মেয়েটাকে আজকের পর থেকে যতবার দেখব আমি আগ্রহ নিয়েই তাকাবো। সেটা অবশ্যই পজিটিভ চিন্তা থেকে, ওই ছ্যাঁচড়া ছেলেদের মতো ক্রাশ ফ্রাশ নয়, এটা বুঝলি? মেয়েটা আমার মনোযোগ আটকেছে কিভাবে যেন। হাঁ হয়ে আছে সিমিন। আচমকা মুখটা বন্ধ করে বলে, অনুভূতির কত ধরন যে শিখলাম এইমাত্র। হালকাও না, গাঢ়ও না, মাঝামাঝি। তা নাম্বার চাই ওই মেয়ে। কাউকে হাতের ফোনটা দেখিয়ে বলল, লাগবে না, আছে। আজ বিল পে করেছে অনলাইনে। তবে তুই আমাকে ভুল বুঝছিস। আমি মেয়েটাকে চিনি না জানি না, তার সাথে আমার দেখা হবার চান্সও নেই। আমার তাকে বিরক্ত করার ইন্টেনশন নেই। আমি কখনো পা বাড়াবো না এসবে। আমি তখন থেকে বলতে চাইছি, সচরাচর আমি মেয়েদের দিকে তাকাই না, তবে এই মেয়েটাকে দেখবো সামনে এলে, ব্যাস এতটুকুই, আর কিছু নয়। সিমিন কপাল কুঁচকে ফেলে বলে, এইসব ছাতার মাথা কাহিনী আমি গল্পে লিখবো না। মাঝামাঝি ধরনের অনুভূতিওয়ালা নায়ক দেখলে পাঠক বলবে, আপু এটাকে মেরে দিয়ে নতুন নায়ক আনেন। এমনিতেও শুভ চরিত্রটা অত মন টানছে না পাঠকদের। কেউ কেউ বলছে অ্যালালা নায়ক, অতিরিক্ত ভদ্রামি করে। নায়ক আবার একটু বকাটে না হলে চলে না। শাওকি বেশ শব্দ করে হেসে ওঠে। আরে বুদ্ধু, এটা তো আমি আমার কথা বললাম, কিন্তু তুই গল্পে দেখাবি নায়ক প্রেমে পড়ে ভূত হয়ে গিয়েছে, একদম দিওয়ানা হয়ে ঘুরছে নায়িকার পিছনে, সিগমা আলফা বিটা গামা টাইপের মতো হয়ে গিয়েছে। কালো নায়িকাটা বড্ড মন কেড়েছে তো নায়ক শুভ্রর। সিমিন উঠতে চায়, তার গল্প লিখতে বসতে হবে। এ ঘরেও এসেছিল আইডিয়া নিতে। শাওকি তখন ওকে থামিয়ে দিয়ে বলে, যাওয়ার আগে আমার আলমারিটা একটু গুছিয়ে দিয়ে যা। ও মা, মামিনা সারাদিন ধরে এসব গোছালো? শাওকি মুখটা ভার করে জবাব দিল, আরে আজ বিকেলে গ্রে শার্টটা বের করতে গিয়ে সব এলোমেলো করেছি। ওহ, এখন একদম শরীরটা টানছে না রে এইসব করতে। হ্যাঁ, ওদিকে মাম্মিজিকাল এই হাল দেখলে পেঁদাবে আমাকে। অসম্ভব। মামি কি বললো শুনলে না? আমি আর ভাবি যেন এসব না ধরি। তোমারটাও তুমি করবে। আচ্ছা, পারবি না তার মনে, তাই তো? না। তবে গিয়ে বল তোর মামাকে আমার বিয়ের কথা। ওদের তো জ্বালাবো না, তখন সব আমার বউ করবে। তখন তুই আর ভাবি আছিস, আবদার করিস ওই পিৎজা বার্গার খেতে, একদম নাক ডলা দিয়ে দেবো। তখন শুধু আমার বউয়ের জন্য আনবো, আর এসব এনে ঘরের দরজা বন্ধ করে রেখে দেবো। তুই আর ভাবি গন্ধ শুকিস তখন। ইদানিং কথায় কথায় বিয়ের কথা তুলছো যে, এত নির্লজ্জ হলে কবে তুমি, ছোট ভাইয়া? আমি সত্যি গিয়ে মামাকে বললাম। সিমিন ঘুরতেই আটকে উঠল শাওকি। আহাজারি করে বলে, এই না 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 না, একদম না, মাপ চাই প্লিজ। সিমিন হাসে, তবে দুষ্টুমি করে আবার বলে, না, আমি গেলাম। মামাকে বলা দরকার, বিয়ার কিরা ঢুকছে তোমার মাথায়, নয়তো দেখা যাবে নিজে নিজে যাকে তাকে বিয়ে করে এনেছো। একটা সত্যি কথা বলি, তোমার পছন্দ খুবই জঘন্য। তুমি নিজের বউ নিজে অত ভালো পছন্দ করতে পারবে না বোধহয়। এই ব্যাপারে সব থেকে চৌকস আমার মেজো ভাইয়া। দেখলে কিরকম অল্প বয়সী সুন্দরী আর বোকা একটা মেয়েকে বিয়ে করে আনলো। সব দিক থেকে লাভ আর লাভ। এক মেয়ে চোখ ধাঁধানোর সুন্দরী, দুই মেয়ে কম বোঝে, ডাবল লাভ। ভাবি তো পারলে ভাইয়ার কথায় খায় ঘুমায়। তুমি পছন্দ করলে এমন কাউকে করবে না জানি। তোমার বউ ডাইনি ধাঁচের হবে, কথায় কথায় ধমক খাবে তুমি। তখন রুমের দরজা বন্ধ করে পিৎজা না খাবে বউয়ের মার। সিমিনের কথা শাওকির রোজকার কাল্পনিক দাম্পত্যর দৃশ্যটা ভেঙে হঠাৎ চুরমার হয়ে যায়। ও আর ওর কল্পনার বউ বিছানায় জড়াজড়ি করা থেকে উঠে একে অপরের চুল ধরে। এত বিভীষিকাময় কাল্পনিক দৃশ্যটা ঘাম ছুটিয়ে দেয় শাওকে। মনে মনে তবা করে 3 দফা, এমন করুণ দশা তার জীবনে কখনো না হোক। বউয়ের ধমক খাওয়া অবধি ঠিক আছে, তাই বলে মার?
আর শাওকে এমন একটা ছেলে, ও কখনো মেয়ে জাতের গায়ে হাত তুলতে পারবে না। এমন জল্লাদ মেয়ে পছন্দ করার আগে শাওকির বুদ্ধি নষ্ট হয়ে ও পুরোপুরি পাগল হয়ে যায়। ওর বইয়ের প্রয়োজন না পড়ুক। শিবিন হাসতে হাসতে ওঠে। যাই, তবে মামাকে বলি কেমন? বলি তার ছোট ছেলের পেটে একটা বড় কৃমি এসেছে, নাম ব্রিয়ের কিমি। কপাল কুঁচকে নেয় শাওকি। বিছানায় শটান হয়ে শুয়ে বলে, যা, আমিও যাচ্ছি। বলে দিচ্ছি কি ওই অসীম তালুকদারকে, ও পাড়ার বিশেষ ক্যাডার আরহান হালদার রোজ গলির মাথায় দাঁড়িয়ে তার ভাগ্নিকে পেপসি কিনে দিতে চায়, তার ভাগ্নিও নিয়ে খায়। শিমিনের মুখটা তখন পাংশু বর্ণের হয়েছে এটা শুনে। অপরদিকে শাওকি হাসছে দাঁত বের করে। বোনকে বলে, কি ভেবেছিস খবর রাখি না? আমি তো তাও চুপ করে আছি। তোর মেজো ভাইয়া কি করেছে জানিস? ওই আরহানের ওপর কড়া নজরদারি রেখেছে। উল্টা পাল্টা কিছু নজরে পড়লেই হয়েছে ধরে পেঁদাবে। মহিলা কলেজের সম্মানীয় টিচার বলে মাপ পাবে না। আর ভাইয়ার পেঁদানো দেখেছিস তো? শিমিন ম্লান হাসার চেষ্টা করে। ঢোক গিলে বলে, স্যার আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি, উনি খারাপ কথাও বলে না। স্যার খুব সহজভাবে আমি কেমন আছি জানতে চায়। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, কখনো এমন কথা বলেই না উনি। উনি এখানে থাকবেও না, ওনার পোস্টিং হয়েছে খুলনাতে, চলে যাবেন উনি। তোমরা দয়া করে ওনাকে অযথা কিছু বলো না। শাওকি অল্প হাসে, পরপর বলে, লোকটা আসলেই খারাপ না। আমি আর মেজো ভাইয়া 2 মাস ধরে গোয়েন্দাগিরি করেছি। তবে সে পেপসি কিনে দিলেই নিবি না। যদি লোকটার এতই পেপসি খাওয়াতে মন চায় তোকে, তবে নির্ভয়ে আমাদের বাড়িতে এসে প্রস্তাব দিয়ে যেতে বলবি, মনে থাকবে। কাল আবার পেপসি খাওয়াতে চাইলে এই কথা মুখের ওপর বলে দিবি, ঠিক আছে? তা মেজো ভাইয়া সরাসরি কখনো তোর সাথে কথা বলবে না এই ব্যাপারে। বড় ভাইয়ার সাথেও কথা হয়েছে, তারা দুজনে আমাকে বলতে বলেছে ফের যেন কখনো পেপসি না খাস। এবং ব্যাপারটা পেপসি থেকে ফুল অব্দি গড়ালেই কিন্তু তোর কান ফাটাবে মেজো ভাইয়া। প্রেম প্রীতি সাপ মানা। যদি ওই লোক আসে তবে বিয়ে দেবে তোকে, নয়তো তোর ফোন জব্দ করবে। ক্লিয়ার? শিমিন ভাইয়ের সামনে এতক্ষণ ভয় পেলেও এখন পাচ্ছে লজ্জা। কোনো মতে মাথা নেড়ে ছুটে বেরোয় ঘর থেকে। শাওকি হাসছে মিটিমিটি। আরে সেদিন জন্মাতে দেখলো মেয়েটাকে, আজ সেই মেয়ে তার মনের মানুষে কিনে দেওয়া পেপসি খেতে খেতে বাড়িতে আসে। অথচ শাওকি কাউকে পেপসি তো দূর, একটা চকলেট অবধি কিনে দিতে পারলো না। অথচ বিয়ের বয়স দরজার কাছে এসেছে। আরে ঝামেলার কিছু নেই তো। মেয়ে দেখা দেখে নিয়ে এত ঝামেলা করবে না শাওকি। একটা গরিব ঘর থেকে মোটামুটি দেখতে কাউকে এনে দিলেই হয়। শাওকির আবার অত বেশি চাহিদা নেই, একটা মেয়ে হলেই হবে। মোটামুটি দেখতে আর সুন্দর একটা মনে হলেই হবে। শ্বশুরবাড়ি থেকে মোটর বাইকের লোভ করে না শাওকি। তবে 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 ভীষণ নরম আচরণের হতে হবে। বন্ধ দরজার ভেতরে শাওকিকে খুব খিদমত করতে হবে, এটা পেলেই হবে। গায়ের রং, লম্বা বেটে, ধনী গরিব এসব কিছু ম্যাটার করে না। আলস্য কাটিয়ে উঠে বসে শাওকি। শীষ বাজাতে বাজাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দুলছিল শাওকি। অসীম তালুকদার দরজায় দাঁড়িয়ে দেখছে ছেলেকে। নিজের ধ্যান ভাঙতে শাওকি আয়নাতে বাবার মুখটা দেখে তরক করে ঘুরে যায়। থমথমে পরিবেশ। থেমে থেমে শাওকি বলল, কিছু বলবেন আব্বু? আমাকে 1000 টাকা ভাঙতি দাও। বাগান পরিষ্কার করতে একজন লোক ডেকেছি, তাকে দিব, খুচরা নেই আমার কাছে। শাওকি ছটপট টাকা দিল। অসীম টাকা নিয়ে চলে যেতেই বুকে হাত চেপে বিছানায় কাত হয়ে পড়ে রইল শাওকি। আব্বু কি তাকে তারারাম পাম করতে দেখেছে? বুঝতে পারছে না সে। শাহনাজ অদূর থেকে স্বামীকে হাসতে হাসতে এগোতে দেখে ভীষণ অবাক গলায় বলে, কি ঘটেছে? এত খুশি কেন? খুশি না, রাগে হাসছি। রাগে কেউ হাসে? আমি হাসি? কার উপর রাগ? সাত, ওকে এখন ছেড়ে দিন। নতুন বইয়ের সামনে কটা দিন হেনস্থা কম করেন। না, শব্দ না, রাগ তোমার ছোট ছেলের উপর উঠেছে। তুমি ঠিকই বলো শাহনাজ, ও বড় হয়েছে, বিয়ে না করিয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না আমি। তবে বিয়ে করিয়ে দেওয়ার 1000টা কারণ বেরোচ্ছে আস্তে আস্তে। ওর জন্য মেয়ে দেখতেই হবে এখন থেকে।
শুভ্রর বিরুদ্ধে সালিশ বসেছে উপজেলা চেয়ারম্যানের ছেলেকে মারধর করার জন্য। সালিশ থেকে ওর বড় ভাই এসে নিয়ে গিয়েছে। শুভ্রর বড় ভাইটা আবার গুন্ডা ধাজের অভ্র নাম, বিয়ে করেছে একটা ছোট মেয়েকে। মেয়েটার নাম পুতুল, পুতুলের মতো সুন্দর। এর পরের দিন শুভ্র দোকানে আবার নিশি আসে। এবার নিশির ব্যবহার চমৎকার, শুভ্রকে ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিয়েছে। আবার নিশি যেতে যেতে তো শুভ্রকে দেওয়ানা বানিয়ে রেখে গিয়েছে। সাদা গোলাপি রঙের সালোয়ার স্যুট পরেছিল। শুভ্র শুধু তাকিয়েই ছিল নিশির দিকে। সুপ্তি গড়গড় করে আজকের পর্বের সারসংক্ষেপ বলে থামতেই মূর্ছনা বইয়ের পাতা থেকে তার ডাগর ডাগর চোখ জোড়া তুলল। কথা এসেছে গলায়, কিন্তু উগরে দিতে পারছে না। এত মিল কেন থাকবে? আজ তো সেও সাদা গোলাপি সালোয়ার স্যুট পরে ওই ছেলের দোকানে গিয়েছিল। এসব হচ্ছেটা কি আসলে? বেশ কদিন হয় পড়াশোনার ব্যস্ততায় গল্পটা পড়া হচ্ছে না মূর্ছনার। আজ সুপ্তির থেকে শুনে ও পর্বটা নিজে পড়ল এবং পড়ে এটা বুঝলো ভেতরে কোনো ঘাপলা আছে। এটা স্বাভাবিক কোনো ব্যাপার অবশ্যই না। সুপ্তি বিরস গলায় বলতে থাকে, তো আমি আর এই গল্প পড়বো না। কেন? একদম পানি পানি গল্প, স্বাদ নেই কোনো, আনরোমান্টিক, নিরামিষ। নায়ক শুধু নায়িকার মুখের দিকেই তাকিয়ে থাকে, এর বেশি দূরে যেতেই পারে না। হ্যাবলা একটা। মূর্ছনা হেসে বলে, প্রেমের আমন্ত্রণ তো মানুষ চোখে দিয়েই করে। তুই কি চাস চোখ দিয়ে না তাকিয়ে নায়ক নায়িকার বুকে তাকিয়ে? আরে না না, ইউ গেট মি রং। মানে এমনি চোখ দিয়ে তাকায় থাকলে তো হবে না, আরো কড়া কিছু করতে হবে। তো হাত ধরে টেনে দেওয়ালে চেপে ধরে বলবে আই লাভ ইউ। হলে মন্দ হতো না, জোশ রোমান্টিক ব্যাপার এসব। মূর্ছনা সুপ্তির কথা বেশ কিছুক্ষণ হেসে বলে, চোখটা বন্ধ করো তো। করলাম, কিন্তু কেন? এখন কল্পনা কর একটা ছেলে তোকে পছন্দ করে, ভীষণ মানে ভীষণ। তোর হাত ধরে বারবার ভালোবাসি বলে। একদিন এসে তোকে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো, অথবা তোর কোমর চেপে বলল আই লাভ ইউ। তুই কি রিয়াকশন দিবি? লুচ্চা বলে কানের নিচে একটা থাপ্পড় লাগাবো। এইভাবে উইদাউট মাই কনসেন্ট আমার বডি টাচ করার জন্য? সুপ্তি রেগে মেগে কথাটা বলতে মূর্ছনা হেসে বলে, চোখ খোল। সুপ্তি চোখ খুললে বলে, যেটা নিজের সাথে অ্যালাউ করতে পারবি না সেটা এত রোম্যান্টিসাইজ করবি না। প্রেমিক পুরুষ মানুষের করা অশোভন আচরণগুলো কখনো রোম্যান্টিকতা নয়। ওই পুরুষ চোখ দিয়েই মেয়েকে কাবু করতে পারে। বিবাহী বহির্ভূত সম্পর্কে হাত পা ধরে চাপাচাপি করে পোটেনশিয়াল রেপিস্টরা এভাবে হেনস্থা করে মন আদায় করতে নেই। সুপ্তি ভাবুক হয়ে বলে, তো তোর কি এই শুভ্র নায়ককে পছন্দ খুব? মূর্ছনা গাল ভরে হাসে, মাথাটা সামান্য ঝাঁকিয়ে বলে, ঠিক পছন্দ নয়, তবে শুভর মতন কেউ এলে খুব একটা খারাপ হবে না আই থিঙ্ক। কিন্তু গল্পে শুভ্রদের মতন বাস্তবে শুভ্রদেরা কালো মেয়েদের প্রেমে পড়ে না। বাদ দে, পড়তে বস, আমাকেও পড়তে দে। পাশের ঘরে বক্সে সকাল থেকে বাজছে গানটা, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। একই গান ঘুরিয়ে ফিরিয়ে চালনা করার মানেটা বুঝছে না নিশা। আপাতত কিছুই বুঝতে চাইছে না, উপপাদ্য নাম্বার নয় ব্যতীত। গিলে খেতে হবে এটাকে। সম্মুখে ল্যাপটপ কোলে নিয়ে দীর্ঘ মানুষটাকে বার কয়েক দেখলো আবার। মুখ চোখ বেশ গম্ভীর। আজ এ নিয়ে 4 বারের মতো নিশার গলা কেঁপে উঠল কান্নায়, রাগে, অভিমানে। সে তো প্রতিজ্ঞা করেছিল এই লোক নিজে থেকে এসে তাকে দুহাতে লুফে নিয়ে কোলে তুলে আদর না দিলে সে ফিরেও তাকাবে না লোকটার দিকে। তবে এখন কেন দেখছে বারবার? সাদকে বেশি সুন্দর লাগছে বুক খোলা শার্টে, তাই? গা থেকে ভুর ভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে, তাই? নিশা শ্বাস ফেলে লম্বা করে। অভিমান তীব্রতর হয় এত কিছুর পরেও সাদের অবিচল রূপ দেখে। কি করে এত দ্রুত একজন পুরুষ রূপ বদলাতে পারে? আগে আপু বলতো, এখন দু চোখে দেখছে নিশা। এই তো এই সকালবেলা ওর তো প্রায় নিশার হাত পা ধরে করেছে কাছে আসার বায়না, অথচ তারপরে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে খেয়েছে। আজ ফাগুন,
টিভি ছেড়ে পয়লা ফাগুনের খবরটা দেখতে নিশার মন চাইল সব জুটিদের মতো শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বেরোবে। এটা কি অন্যায় করেছে নিশা? ওটাই না, বয়সটা সাদাল্লাদ করার। কিন্তু জবাব কি ছিল? কিছু শক্ত শক্ত কথা। নিশার আবার চোখ ভরে উঠল। দুলাভাইকে সে খুব সামনে থেকে দেখেছে। নিজের জীবনেও যদি এমন কাঠখোট্টা স্বামী জোটে তবে আর কি করার। সাদ ল্যাপটপ সরিয়ে তখন দেখে মেয়েটাকে। এত বাড়াবাড়ি এবার সত্যি মেজাজ গরম করিয়ে দিতে চায় ও। কিন্তু মেজাজ গরমের ধরনটা একটু আলাদা ছিল সাদের। চোখের পানি দেখতে ইচ্ছুক নয় তাই। ধীর স্থির বলল, নিশামণি, প্যাকেট খালি হয়ে যাচ্ছে প্রায়। এ নিয়ে ভীষণ প্যারা খাচ্ছি। সকাল থেকে 4টা অ্যাপ্লিকেশন রেডি করলাম। দ্রুত একটা জুৎসই চাকরি না পেলে কি হবে বুঝতে পারছো? এই পয়লা ফাল্গুনের বাইরে গিয়ে আমি তো তোমাকে খালি হাতে ঘোরাতে পারবো না। আমারও মন চায় শাড়ি কিনে দিতে, কারি কারি ফুল কিনে দিতে। আমার আবার সস্তা জিনিস চোখে খায় না। তো ধরো আজ বাইরে বেরোলেই 1000 বাজে। এটা এখন একটু কষ্টের হয়ে যাবে। এসব তো বুঝতে হবে নিশামণি। ইনফ্যাক্ট এসব ছোট ছোট ব্যাপারগুলো তোমাকেই বুঝতে হবে। এটা তোমার কর্তব্য। এই ফাল্গুনটা স্যাক্রিফাইস করো। আমি তোমাকে 1000 ফাল্গুন দেবো সামনে। সাদ আস্তে ধীরে বলতেই নিশা ঝট করে হাতের বইটা সরিয়ে আবার উঠে দাঁড়ায়। ব্যগ্র গলায় বলে, বুঝি তো, আপনি বরং আমাকে 20 টাকার বাদাম খাওয়াবেন। ফুল, শাড়ি, মাথায় ক্রাউন এসব কিচ্ছু চাই না। আমি শুধু আপনার হাত ধরে শিমুলতলায় ঘুরবো। সত্যি বলছি, আপনি কেন কিনে দিলেন না এসব ভেবে মন খারাপ একটুও করবো না, সত্যি। সাদ ল্যাপটপ থেকে ওর চোখ দুটো তুলে নিশার দিকে মনোযোগ দিল। এত উৎসাহ, এত স্বাদ, এত আহ্লাদে মাখা মুখটা দেখে সাদ না করতে পারল না আর। ও যদি এইবার এই মেয়েকে ফিরিয়ে দেয় তবে ও একটা অপদার্থ। গলা খাঁকারি দিল সাদ, বলল, শুধু বাদাম ভাজা দিলেই চলবে? পিস্তা লাগবে না? প্রশ্নটা করতে করতে সাদ বাঁকা হাসে। নিশা লজ্জায় মাথা নুইয়ে নিয়ে বলে, খাবো না পিৎজা, দরকার নেই পিৎজার। বেশ, রেডি হও। ঘুরতে যাওয়ার কথা থাকলেও শেষমেশ ওদের ঘুরতে যাওয়া আর হয়ে ওঠেনি। হলুদ রঙের একটা মণিপুরি শাড়ি গায়ে জড়িয়ে কেবলমাত্র চুলটা ঠিক করেছিল নিশা। ঠিক তখনই নাফিয়া কল করে বলল, আজ ও বাড়িতে ভালো মন্দ রান্না হবে। অসীম যেতে বলেছে সাদ নিশা দুজনকে। খবরটা পাওয়ার পর থেকে নিশা পুরোপুরি মত পাল্টে ফেলেছে। ওর এখন পাগলামি উঠেছে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাবার। সাদ বউয়ের মুড সুইং দেখে বলল, ভেবে দেখো, একবার বলেছো বলেই হ্যাংলার মতন যেতে হবে এমন কোনো কথা নেই। আবার গিয়ে দেখবে তোমাকে ওখানে রেখে দেওয়ার পরিকল্পনা করছে সবাই। এর চেয়ে ভালো চলো শিমুলতলায় ঘুরি। নিশা খোলা চুলগুলো খোঁপা করে নিল শ্বশুর বাড়িতে যাবে বলে। শাড়ির আঁচল উঠিয়ে মাথায় দিল ঘোমটা। বলল, বাবা মায়ের সামনে হ্যাংলা হলে আমার মান কমে যাবে না। আপনার মতো আমার মান নেই অত। বাবা নিজে থেকে ডেকেছেন, এটাই যথেষ্ট। কেন ডেকেছেন, কিভাবে ডেকেছেন সেটা পরের বিষয়। ওই দিন রাতে বলেছি আমি আমার স্বামীর কাছ থেকে কোথাও যাব না। তার মানে এই নয় যে আমার স্বামীকে যারা জন্ম দিয়েছেন আমার জীবনে তাদের আদেশ নির্দেশের কোনো মূল্য নেই। আপনি আপনার বাপের সাথে ইগো খেলতে থাকুন। আমি হ্যাংলা হবই। ও বাড়ি থেকে যতবার আমাকে ডাকবে আমি ছুটে গিয়ে দাওয়াত খেয়ে আসবো। বরং একটু আগে ভাগে গিয়ে হাতে হাতে কাজও করে দিব। গড়গড় করে কথাগুলো বলে নিশা স্লিপার বের করে পায়ে পড়ে। সাদ পাঞ্জাবির বোতাম ধরে হা করে তাকিয়ে আছে। অনিমেষ চোখে দেখছে গোলগাল বেটে খাটো দেখতে অসম্ভব রূপবতী রমণীকে। কি সুন্দর, কি সুন্দর! দেখতে দেখতে ভাবছে সাদ, এত চমৎকার বুঝের মেয়েটি তার বউ, অপদার্থ সাদের বউ। এত গভীর সাংসারিক জ্ঞান রাখার জন্য সাদের উচিত টকাস করে কিছু চুমু পুরস্কার দেওয়া এই মেয়েকে এক্ষুনি। কিন্তু ওতে সাজ নষ্ট হবে, তাই সাদ পুরস্কারটা দিল না। পুরস্কারটা তাৎক্ষণিকভাবে দিতে না পারায় সাদের বেশ মন খারাপ হলো। আজ বিকেলে অসীম তালুকদার যখন ঘরে বিশ্রাম নিচ্ছিল তখন নাফিয়া এলো প্রস্তাবটা নিয়ে। সারাদিনের শাহিদের সাথে কথা হয়নি। শাহিদ এক্সামের প্রশ্ন রেডি করতে ব্যস্ত, তাই পয়লা ফাল্গুনের বিকেলটা অলস কাটাবে নাফিয়া।
তাই গিয়ে শ্বশুরের কাছে আবদার করলো শীত শেষ হবার আগে বাড়িতে পিঠা উৎসব করবে শেষবারের মতো। বাড়ির খোপের বড় রাজহাঁস দুটো জবাই করতে বলেছে কাজের মেয়েদের। শাহনাজ চিতই পিঠা বানাবে, তাই চালের গুঁড়া বের করেছে। শুক্রবার বিদায় শাওকে শিমিন বাড়িতেই ছিল, কিন্তু তবুও বাড়িটা অর্ধেকটা ফাঁকা। এই শূন্যতা অসীম তালুকদার টের পান। ইনিয়ে বিনিয়ে বড় বৌমাকে বললেন, ভালো মন্দ রেঁধে এদিক সেদিক টিফিন বক্স ভরে না দিয়ে বরং তাদের ডেকে এনে খাইয়ে দাও। এত কেন ঠেকা পড়ছে তোমাদের খাবার টেনে খাওয়াতে তাদের? তারা এসেও তো খেয়ে যেতে পারে। শ্বশুরের কথা নাফিয়া হেসে ফেলেছে ফিক করে। একটুও দেরি না করেই সাদের মোবাইলে কল করেছে। বিকাল তখন 3টে। 4টে নাগাদ সাদ আর নিশা এলো। নতুন বউ প্রথমবার বাড়িতে পা রাখার পর শাহনাজ জড়িয়ে ধরে চুমু খেলেন কপালে। আদর করে মাথায় হাত বুলিয়ে ধরে থাকলেন। নিশাও শাশুড়ির মাথায় হাত বুলায়, ধীরে ধীরে বলে, ঠিক হয়ে যাবে সব। আপনার ছেলের মনটাও ছটফট করে এখানে থাকার জন্য। আমি বেশ টের পাই। দেখবেন একদিন ঠিকই নরম হয়ে বাবার কাছে ধরা দেবেন। আমি বোঝাবো এখন থেকে। আপনি কান্না থামান। এতটুকু মেয়ের মুখে এমনতর সান্ত্বনার কথাগুলো শুনে শাহনাজ ধাতস্থ হলেন। নিশার দিকে তাকিয়ে চোখ মুছতেই হঠাৎ বলে উঠলেন, এ মা, তোমার গলায় এত দাগ কেন? সোনার চেনটা কি পলিশ নয়? র্যাশ উঠেছে দেখছি। এমন সময় নাফিয়া ঘরে ঢুকে ছো মেরে ধরল নিশার হাত। তাড়াহুড়ো লাগিয়ে শাশুড়িকে বলল, আম্মা যাই উঠুক, আমি মলম দিচ্ছি। আপনি রান্নাঘরে গিয়ে চালের গুঁড়ো গুলে দিন। আমি পরিমাণ বুঝি না পানির। শাহনাজ চলে যাওয়ার পর পেট চেপে হাসতে লাগলো রাফিয়া। নিশার লাজে রাঙা গাল দুটো ধরে বলল, গলা ঢাকাবলি। আর তোর শাশুড়ির কথায় অবাক হোস না। এই ভদ্রমহিলা মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি ভাবতে বসে যাই, আদৌ ওনার 3টা বড় ছেলে আছে তো? একদম কচি খুকি যেন। আসলে মনে হয় আব্বা বেশ ভদ্র সভ্য ছিল, আর ওনাদের ছেলেগুলো চরম অসভ্য। জার্স উঠেছে নাকি গলায়। কি সরল মহিলা আমাদের সরল শাশুড়ি। নিশাও হেসে ফেলে, বলে, সবাই সরল, আর তুমি বুঝি চালাক। একদম। চল রান্নাঘরে, সাহায্য করবি আমার। মেহমান হয়ে এসেছিস ঠিক আছে, তবে বাড়িটা তোর শ্বশুরে। আমি একা পারবো না এত লোকের রান্না করতে। তোর ভাগেরটা তুই করে দিয়ে যা। অসীম তালুকদার বসার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। রান্নাঘর থেকে কিছুক্ষণ পর পর শাহনাজ, নিশা, নাফিয়া আর সিমিনের হাসাহাসির শব্দ ভেসে আসছে। ওসব শুনতে অসীমের ভালো লাগছে। বাড়িটাকে একটা সংসার মনে হচ্ছে। এর সাথে বাচ্চা কাচ্চার ক্যাও ক্যাও ধরনের আওয়াজ যুক্ত হলেই পুরো জমে যাবে। তখন অসীম হবে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। অসীমের সামনে জড়সড় হয়ে বসে আছে সাদ। নিজের বাড়িতে আজ নিজেই অতিথি। শাওকির সাথে বসে খেলা দেখছে। অসীমের ইচ্ছা করছে সাদকে গিয়ে ঠাঁটিয়ে কানের গোড়ায় একটা চড় মারতে, চিল্লিয়ে বলতে, অতিথি সেজেছ? যাও গিয়ে বাগান ঘুরে দেখো। তোমাদের 3 ভাইয়ের বাড়ির প্লট কেটে বাঁধিয়ে দিয়েছি পেছনের এরিয়া। যাও গিয়ে দেখো। কিন্তু অসীম বললেন না, চুপচাপ চেয়ে রইলেন ছেলের দিকে। আজ অসীম হঠাৎ করেই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ খেতে বসলে সাদকে বলে দেবেন, বাপের ব্যবসা দেখতে হবে না, দোকানদার হতে হবে না, চলে আসো। এই অহেতুক দূরত্ব পছন্দ হচ্ছে না। যেভাবে ইচ্ছে সেভাবে থাকো। তোমাদের ব্যক্তিগত স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। অসীম এই ভাবনাতেই সাদকে ডেকেছেন। সাদ আর নিশাই বাড়িতে আসবে। নাফিয়াকেও জোর করে এবার বরিশাল পাঠাবে। শাওকির জন্য মেয়ে দেখবেন। আপাতত এই 3টে চিন্তা আছে তার মাথায়। ল্যাব 8 থেকে বেরিয়ে বাইকটা একটানে বেলস পার্কে এনে থামালো সাদ। ও বাইক চালাচ্ছিল মূলত উদ্দেশ্যহীনভাবে। কি মনে করে এখানে এলো জানা নেই, তবে এসে বুঝলো বিপদ। বেলস পার্কে কানা অবধি ভরে গিয়েছে লোকারণ্য। আজ পয়লা ফাল্গুন বলে। ফাতিমা বাইক থেকে নেমে একপাশে দাঁড়িয়ে শুকনো দৃষ্টিতে চেয়ে রইল শাহিদের দিকে। ওকে বেশ অসুস্থ লাগছে। শাহিদ বাইকটা পার্ক করে দ্রুত পায়ে এগিয়ে এসে ফাতিমার 2 গাল ধরে বলে, এখানে থাকবে না কি বাড়িতে নিয়ে যাব? শরীর এখন কেমন? ফাতিমা হঠাৎ করে কেঁদে দিয়ে বলে, আমি বুঝতে পারিনি সাহেব, সত্যি বলছি। শাহিদ ওর মুখ চেপে থামিয়ে দেয়। রেগে বলে, ডোন্ট ট্রাই টু বি টক রাবিশ। বসো এখানে।
বসো, হসপিটালে বড্ড হাঁসফোঁস করছিলে, তাই আনলাম। আমার মাথাতে ছিল না আজ পয়লা ফাল্গুন, নয়তো এখানে আসতামই না। চোখ মোছে ফাতিমা, শাহিদের কাঁধে মাথা রেখে বলে, না, এখানে থাকি, এই ভিড়ে আমাদের চিনবে কে? কিছুক্ষণ দুজন নীরব থাকে। হুট করে আবার ফাতিমা ফুপিয়ে ওঠে, নিজের পেটে রাখে হাত, আরেক হাতে শাহিদের হাত খামচে ধরে বলে, এত লুকোচুরি আমার ভালো লাগছে না শাহেদ। আমি স্বীকৃতি চাইছি এইবার। আমি তো উপপত্নী নই তোমার, যে এইভাবে লুকিয়ে থাকবো। আমি তোমার বউ, ধর্মমতে বিয়ে করেছি আমরা। তুমি এবার ওকে জানিয়ে দাও প্লিজ। ভয় পেও না, প্রয়োজনে আমি গিয়ে ওর হাত পা ধরবো। তবু এই গোপন জীবন আমার চাই না। এতদিন বেশ শক্ত থেকেছি, এবার মানসিকভাবে ভেঙে পড়ছি আমি স্বীকৃতি চাই এবার। শাহেদ নির্বিকার, ওর দৃষ্টি সামনের ভিড়ে। নারী পুরুষ জোড়া জোড়া এসে ফাল্গুনের বাতাস মাখছে গায়ে। অসীম তালুকদার সাদকে কিছু না বললেও সাদই উঠে ঘুরে ঘুরে বাড়ির পেছনের বাগান দেখে এলো। বড় পুকুরটাতে গলদা চিংড়ি পালা হয়। ছাবি পেতে বেশ কয়েকটা গলদা চিংড়িও ধরলো শাওকির সাথে। তারপর এসে বসার ঘরে বাবার পাশে আবার বসলো। বাবা ছেলে তো কোনো কথা না হলেও অনুভূতি আদান প্রদান হয় নৈঃশব্দে। ফ্ল্যাক্স থেকে চা ঢেলে বাবার সামনে কাপটা বাড়িয়ে দিয়ে বিনয়ী গলায় বলল, আজ এলজিতে অ্যাপ্লাই করেছি আব্বু, বারগুনা শাখাতেই। ওনারা ডেকেছেন 27 তারিখে ইন্টারভিউ দিতে, দোয়া করবেন। আল্লাহ ভরসা। অসীম টিভি স্ক্রিন থেকে দৃষ্টি না সরিয়ে বলে, চাকরি হয়ে গেলে অন্য কোথাও পোস্টিং পড়লে আগের বারের মতো ভুল করো না। নিশাকে এ বাড়িতে রেখে যেও, আগে নিজে ঠিকঠাক হয়ে তারপর ওকে নিয়ে যেও। ততদিন ওর পরীক্ষা হয়ে যাবে। আমরা আছি এখানে ওকে দেখার জন্য। আমরা আছি কথাটা কি ভীষণ শান্তিদায়ক। সাদ চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছিল, ক্রমশ ঠোঁট ছড়িয়ে যাচ্ছিল হাসিতে। শাওকে পরিবেশটা আরো হালকা করতে টিভি অন করে দিল। বরিশাল নিউজ চ্যানেলে ফাল্গুনের প্রোগ্রাম হচ্ছে। খালি গলায় শিল্পীরা গান গাইছে বেলস পার্ক সংলগ্ন বটতলায়। সে এক মার্জিত শ্রুতি মধুর উপস্থাপনা। সবাই টিভিতে মনোযোগ দেয়। রান্নাঘরে মহিলারা হাসি ঠাট্টা থামিয়ে রান্না নিয়ে বেশ সিরিয়াস হয়ে পড়েছে এইবার। শাহনাজ তার 2 পুত্রবধূ আর শিমিনকে শেখাচ্ছে বরিশালের পদ্ধতিতে হাঁসের মাংস রান্না। এর মাঝে নাফিয়া মুড়ি মাখিয়ে নেয়। শাহনাজ মাংসটা প্রেসার কুকারে চড়িয়ে বলে, তোরা যা, আসছি আমি। যা গিয়ে এসির নিচে বস, সব কটা ঘেমেছিস। ওরা বেরিয়ে পড়ে তিনজনই। খিলখিল হাসি থামছে না। আজ নাফিয়া একটু বেশি হাসছে। পেট চেপে নিশাকে বলে, যত হাসি তত কান্না। আজ দেখিস তোর ভাসুরের সাথে ঝগড়া হবে আমার, আমি টের পাচ্ছি বেশ। অসীম তালুকদার তখন উঠতে চাইলেন। শাওকিকে বললেন, আসার সময় হয়েছে, টিভি অফ করো। শাওকি ঝটপট রিমোট তুললো হাতে। ঠিক তখন সিমিন চেঁচিয়ে উঠল, আরে আরে আরে, ওটা বড় ভাইয়া না, দেখো সবাই। এত জোরে চেঁচালো সিমিন যে রান্নাঘর থেকে ছুটে এলো শাহনাজ। বাকি সবাই অবাক চোখের দৃষ্টি রাখলো বিশালাকার টিভি স্ক্রিনে, যেখানে ফাল্গুনের গান বাজছে। মাইক হাতে দাঁড়িয়ে আছে এক প্রতিবেদক। নাফিয়ার হাতের মুড়িখানার বাটিটা ঝরাত করে ফ্লোরে পড়লো। ও অপলক কিছুক্ষণ টিভি স্ক্রিনে চেয়ে থেকে বোকা বোকা মুখ করে তাকালো সবার দিকে, যারা নাকি সম্পর্কে ও শ্বশুর শাশুড়ি দেওর যার ননদ। লিভ আস অ্যালোন, নয়তো আই উইল হিট ইউ। শাহেদ থরথর করে কাঁপছে। রাগে আর ক্ষোভে ওর সাদা মুখটা লাল হয়ে আছে, যেন মরিচের গুঁড়া পড়েছে ওই মুখে। ফাতেমা টানছে শাহেদকে, উৎকণ্ঠা মিশ্রিত স্বরে অনুনয় করছে, শাহেদ, লোকজন দেখছে, স্টপ। বরিশাল নিউজের প্রতিবেদক ভয়ার্ত চোখে তার সিনিয়রের মুখের দিকে চায়। লাইভ টেলিকাস্ট ইতিমধ্যে পণ্ড হয়েছে। সিনিয়র এগিয়ে এসে হতভম্ব গলায় শাহেদকে বলে, দেখতে তো ভদ্রলোকই মনে হয়। সেই জনতা বলতে যা আছে সব মরে গিয়েছে মিস্টার। আপনি ভদ্রভাবে ইগনোর করতে পারতেন, তা না করে ক্যামেরার সামনে গালাগালি। কে বলেছে এখানে আসতে? পাবলিক প্লেস বলে কোনো প্রাইভেসি নেই আমাদের, ইডিয়ট। চ্যানেলের বাকি স্টাফগুলো আশেপাশে তাকায়। ইতিমধ্যে মানুষ ফোন নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এতে চ্যানেলের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। তাই অল্প কথায় কেটে পড়াই ভালো। সিনিয়র রিপোর্টার থমথমে গলে শাহেদকে বলে, ওকে সরি,
আসলে এখানে প্রায় কাপলদেরই ইন্টারভিউ নিচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের জুটিটা সুন্দর। সরি মিস্টার। শাহেদ ওই সরি গ্রহণ করে না। এক অজানা আশঙ্কায় কাঁপছে তার বুক। সেই কাঁপনে রাগ ধরাচ্ছে। শাহেদ ফাতিমাকে টানতে টানতে বাইকের কাছে নিচ্ছে, আর ফাতিমা নির্নিমেষ দেখে চলেছে শাহিদের মুখটা। এরপর যখন বাইকে উঠে বসলো তখন খুব নরম গলায় বলল, শাহিদ এত নার্ভাস হচ্ছ কেন? তুমি কি ওকে ফেস করতে পারবে না? এটা তো একদিন না একদিন হবারই ছিল। শাহিদ, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছো। অমৃতা স্টপ। আমি শুধু এখানে অ্যাপয়েন্টমেন্ট ফিরতে যাচ্ছি, যা হবে দেখা যাবে। আমি শুধু আপাতত কিছু সময়ের জন্য একটু সাইলেন্ট চাচ্ছি, প্লিজ ডোন্ট টক। ফাতিমার বদলে অমৃতা ডাকটা ফাতিমার ভীষণ ভালো লাগে। বুকটা একটু জুড়ায় ওর। এতক্ষণের বিষণ্ণতা কাটিয়ে উঠে ফাতিমা শাহিদের কাঁধে একটা হাত রাখে, বলে, বলবো না কথা। ঠিক কি ঘটছে বা ঘটতে চলেছে পুরো ব্যাপারটা মস্তিষ্ক প্রসেস করে নিচ্ছে সবার। নিশা বাদে সকলের মুখ থেকে রক্ত সরে গিয়েছে। নিশারও সরতো যদি ওর ভাসুরের ঘটনাটা অত গভীর করে ভাবার বয়সী হতো। ও শুধু উদ্বিগ্ন হয়ে শাওকিকে বলে ওঠে, ভাইয়া, বড় ভাইয়া কি করেছে? আপনি টিভি অফ করলেন কেন? ওটা কি হচ্ছিল? শাওকি কিছু বলতে পারলো না। ও বড় ভাবির মুখ দেখছে। মায়া মায়া মুখটা থেকে দৃষ্টি সরাতেও পারল না শাওকি। নাফিয়া দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়েছিল। তখনও বোকার মতো শ্বশুর আর শাশুড়িকে দেখে যাচ্ছে। শাহনাজ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। অসীমের দৃষ্টি তখনও বন্ধ টিভির স্ক্রিনে। স্বাদ নৈশব্দ ভেঙে দেয় পরিবেশের। গলার স্বর কোমল হয় ভাবির প্রতি। আস্তে ধীরে বলতে চায়, ভাবি চোখে যা দেখি সব সত্যি নাও হতে পারে। সবটা বুঝতে কিছু সময় নাও প্লিজ। নাফিয়া কাঁপল। কাঁপনের তোড়ে একরাশ নিঃশ্বাস বেরিয়ে গেল, কিন্তু শরীর থেকে বিষের জ্বালাময় অনুভূতি কমল না। বড় বড় শ্বাস ফেলে নাফিয়া ছুটে যায় নিজের ঘরে। আবার ছুটতে ছুটতেই ফোনটা এনে বসার ঘরের মাঝখানে দাঁড়ায়। অসীম নিস্তেজ গলায় প্রশ্ন করে, কি করছিস? এবারও নাফিয়া কোনো জবাব না দিয়ে কম্পিত হাতে ফোন ঘাঁটতে থাকে। শরীর জুড়ে অদম্য অস্থিরতা বহমান। ওর নিশ্চুপতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সবার ভয়ঙ্কর কিছু ঘটেছে। বোকা মেয়েটা এবার টের পেয়েছে। এর মাঝে শাহনাজ অস্বাভাবিক রকমের ফুপিয়ে ওঠেন। মায়ের মঞ্চে এসব খুব সহজে ধরে ফেলেন যে। বিশ্বাস করতে কষ্ট হলেও কেঁদে ফেলেন নাফিয়ার মুখের দিকে তাকিয়ে। নাফিয়া ওসবও পাত্তা দেয় না। ও বেশ শান্ত থাকার প্রচেষ্টায় একটা নম্বরে কল করতে ব্যস্ত। ওপাশের ব্যক্তিটা কলটা রিসিভ করতে সে এক নাগারে বলতে শুরু করে, রৌনক ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহেদের স্ত্রী বলছি। ভাই, কিছুদিন আগে আপনি আমাকে নক করেছিলেন, কিছু বলতে চান আমায়, তাই আমি একটু ব্যক্তিগত কারণে আপনাকে রেসপন্স করতে পারিনি। আজ বহু কষ্টে আপনার নাম্বার কালেক্ট করলাম। ভাই ক্ষমা করবেন, কাইন্ডলি বলবেন এখন কি বলতে চান আমাকে? শাহেদের ব্যাপারে কিছু? নাফিয়ার বুক চিরে বেরিয়ে আসা হাহাকারগুলো ওপাশে লোকটাকে থতমত খাইয়ে দেয়। মিনিট খানেক নীরবতা চলে। তারপর লোকটা ইতস্তত করে, ভাই কোঅপারেট করুন প্লিজ। আপনি নিঃসংকোচে বলুন, কসম আমি আপনাকে কোনো ঝামেলায় টানবো না। বোনকে একটু হেল্প করেন ভাই। নাফিয়া না কাঁদলেও ওর বলা প্রতিটা শব্দ কাঁদছে। লোকটার ভয়ঙ্কর রকমের মায়া হলো নাফিয়ার প্রতি। থেমে থেমে বলল, শাহেদ ভাই মেবি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে ভাবি। বেশ কিছু প্রমাণ আমি দেখেছি। আপনাকে বেশ কয়েকবার রিচ করার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে ব্লক করে রাখলেন। ভীষণ অপমানিত বোধ করে আর আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি পরবর্তীতে আপনি চাইলে আপনাকে কিছু ছবি পাঠাতে পারি। ফোন কানে চেপে ধরে নাফিয়া আবার ওর শ্বশুরের মুখের দিকে তাকায়। ওপাশের লোকটার বয়ানের বিপরীতে তাকেও আর কিছু বলতে পারবে না, তাই হুট করে কলটা কেটে দেয়। শরীরটা এবার ঘামতে শুরু করে। নাফিয়া কাউচের হাতল ধরে নিজের শরীরের ভর নিয়ন্ত্রণে রাখে। স্বাদ সামলে নেয় নিজেকে। এই পরিস্থিতির সামনে খুব ভয়ঙ্কর হতে চলেছে, তাই শেষবারের মতো নিশ্চিত হয়ে ওকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। কিছু একটা ভেবেও সানভীর তালুকদার নামক ব্যক্তিটাকে কল করে বসলো। কলটা রিসিভ হতেই বলল, ভাইয়া কি ব্যস্ত? না স্যার, বলো। আচ্ছা ভাইয়া, আপনি ওদিন বলেছিলেন বড় ভাইয়াকে বউ নিয়ে
বেলস পার্কে ঘুরতে দেখেছেন। হ্যাঁ বলেছি তো। তো ভাইয়া আমাকে একটু বলেন তো, ভাবি কি চুলগুলো লাল ছিল, মানে পিঙ্কল কেশি এবং একটু বেশি লম্বা সে? সানভীর তালুকদার অবাক গলায় বললেন, এ আবার কেমন প্রশ্ন? অদ্ভুত। আমি অন্যের বউ এত খুঁটিয়ে কেন দেখতে যাব? তবে হ্যাঁ, লম্বায় শাহেদের কাছাকাছি সে। কি হয়েছে সাদ? ভাইয়া রাখছি, আরেকদিন বলবো প্লিজ। চট করে কলটা কেটে সাদ বাবাকে খোঁজে। অসীম তখন ঘরে ঢুকেছেন নিজের, ফতুয়া পাল্টে পড়েছেন পাঞ্জাবি, চোখ মুখে নিদারুণ অসহায়তা চেপে বসেছে, তার হাত পা কাঁপছে। সাদ ছুটে গিয়ে বাবাকে ধরে শান্ত গলায় বলে, আব্বু, এই পরিস্থিতিতে ভাবির সব থেকে বেশি প্রয়োজন আপনার সঙ্গ। আমরা কিছু করতে পারবো, আপনি অনেক কিছুই করতে পারবেন। অসীম চোখ তুলে মেজ ছেলেকে দেখে ধীরে ধীরে বলে, তোমার কাছে একটা রিভারবাল আছে জানি আমি, ওটা আমাকে দিবা কিছু সময়ের জন্য? সাদ বাবার অসহায় মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে রয়, পরপর দুই পাশে মাথা নাড়ল। এক হাতে বাবার কাঁধ আগলে নিয়ে আরেক হাতে দ্রুত কল করে বসলো বাস স্ট্যান্ডে পরিচিত এক ছোট ভাইকে। মাসুম, 5:30টার বাসের 5টা সিট বুক করে রাখ আমার জন্য, বরিশাল যাব এক্ষুনি। শাহনাজের ফোঁপানি ছাপিয়ে বাইরের ঘর থেকে শোনা গেল ওসব কথা। নাফিয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে তখনও। শাওকে কাতর স্বরে বলল, ভাবি সম্ভবত আমাদের আশেপাশেই আছে ভাইয়া। আবার চমকায় নাফিয়া, ঘোর কাটিয়ে ফ্যালফ্যাল করে শাওকের মুখটা কিছুক্ষণ দেখে, জবাব দিচ্ছে না কোনো। সাদ বাবাকে ধরে ধরে বসার ঘরে এলো। নাফিয়া স্থবির মুখটা এক পলক দেখে শাহনাজকে বলল, আম্মু, বোরখা পরে নেন, বেরোবো আমরা। সাদ নিশার দিকে তাকায় এবার। নিশা শুকনো মুখের স্বামী যে কোনো আদেশের অপেক্ষাতেই ছিল। সাদ ওকে কিছু না বলে সিমিনকে বলে, তোর মেজো ভাবি আর তুই থাক, কোনো প্রয়োজন নেই বাইরে যাওয়ার, আর দরকারও নেই। আমরা কাল ফিরবো। তোর ভাবি ইন্ডাকশনে কখনো রাঁধেনি, একটু একটু খেয়াল রাখিস। আর বড় ভাবির জন্য দুশ্চিন্তা করিস না, আমরা আছি সবাই। সিমিন কাঁদছিল নিশ্চুপে তার বড় ভাবির মুখের দিকে চেয়ে। সাদের কথায় দুই চোখের পানি মুছে মাথা নাড়ায়। নাফিয়া আবার দৃষ্টি তুলে তার শ্বশুরের মুখ দেখে, কেমন বোকা বোকা মুখ হয়ে আছে আজন্ম বোকা মেয়েটার। 3 ঘন্টার রুদ্ধশ্বাস যাত্রা পথে নাফিয়া একটিবারের জন্য কিছু বলেনি। নাফিয়া নয়, কেউ কিছুই বলেনি। নাফিয়া তখনও কোনো জবাব দিতে পারেনি। সিটে হেলান দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল শাওকির দিকে। বাস থেকে নেমে সাদা একটা সিএনজি ঠিক করল। শাওকি বাবা মা আর ভাবিকে নামালো ধরে ধরে। নাফিয়ার হেলদোল নেই, ও শুধু ওকে যে যেভাবে চালনা করছে সেভাবে চলে যাচ্ছে তার সাথে। মাঝে মাঝে অবশ্য শ্বশুরের দিকে তাকাচ্ছে, যে কবার তাকাচ্ছে অসীম চোখ ফিরিয়ে নিয়েছে। সমস্ত ফ্ল্যাটে ভ্যাপসা গন্ধ, বহুদিন ধরে কেউ না থাকলে যেমন থাকে ঠিক তেমন। নাফিয়া ফ্ল্যাটে ঢুকে আজ বাতি জেলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখে। অসীম বাদে বাকিরা শাহিদের নাম্বারে কল দিতে ব্যস্ত তখন, কিন্তু শাহিদ কল রিসিভ করছে না। নাফিয়া কিছুক্ষণ ঘুরে ঘুরে নিজের সাজিয়ে রাখা সংসারের সবটা দেখে। আগেরবার যেভাবে সব রেখে গিয়েছিল গুছিয়ে ঠিক সেভাবেই আছে। এবার ঠোঁট বাকি অল্প হাসে নাফিয়া, তীব্র বিষাদের হাসি। নিজের পরনের তাঁতের শাড়ির আঁচলটা টেনে ঘামে ভেজা মুখটা মুছে নেয় এই ফাঁকে। পরপর ফোনটা পার্স থেকে বের করে শাহিদের নাম্বারে কল করে। অবাক করা ব্যাপার হলেও শাহিদ একবার রিং বাজতে নাফিয়ার কলটা রিসিভ করে, তবে চুপ করে থাকে। কথা বলে নাফিয়া সুদীর্ঘ 3 ঘন্টা পর গলা কাঁপিয়ে বলে ওঠে, শাহেদ। শাহেদ শব্দহীন। পরিস্থিতি আঁচ পেয়েছে সে, কথা বলার জোর পাচ্ছে না তাই। নাফিয়া শাহেদের নিঃশ্বাসের শব্দ শুনে চোখ বুজিয়ে নিয়ে বলে, অমৃতার অ্যাপার্টমেন্টের ঠিকানাটা দাও শাহেদ, আমি আসছি। খুব সহজ গলা, কিন্তু শাহেদ ঘাবড়ে যাচ্ছে, ওর গলা শুকিয়ে যাচ্ছে ক্রমশ। নাফিয়া আবার বলে ওঠে, সাথে আব্বা আম্মার সাদ শাওকিও আছে, আমরা আসতে চাইছি, ঠিকানাটা দাও শাহেদ, ভালোই ভালো। শাহেদ এলোমেলো দৃষ্টি ফেলে শ্বাস নিল বুক ভরে, ঢোক গিলল কয়েক দফা, বলতে চাইল, নাফু। শাহেদ, এটা নিয়ে এখন আমাকে প্রেশান করতে থাকলে আমি কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেব তোমাকে আর তোমার ওই রক্ষীটাকে স্পয়েল করে দিতে। ডোন্ট ট্রাই টু মেক মি ফায়ার। ঠিকানাটা দাও, আমি সামনাসামনি বসে তোমাদের সাথে কথা বলতে চাই। আব্বার ভাবভঙ্গি ভালো ঠেকছে না, আমি উত্তেজিত হতে পারছি না, তাই আমি চাচ্ছি না দুর্ঘটনা ঘটুক কোনো, ওই মানুষটা মরে যাক চাচ্ছি না।
আমার ধৈর্যকে সম্মান জানিয়ে তুমি ঠিকানাটা দাও এক্ষুনি। নাফিয়ার কণ্ঠ থেকে নির্গত শানিত বাক্যগুলো সোজা গিয়ে শাহিদের বুকে লাগলো। নাফিয়া বলে যেতে লাগলো, তোমার যদি আর একটু দেরি হয় আমি কিন্তু আমার কল কেটে দেব, এবং 1 ঘন্টার মধ্যে তুমিও দেখবে তোমার রক্ষিতার কি হাল হয়। তোমাদের আমি একদম শেষ করে দেব শাহেদ, ট্রাস্ট মি। কোঅপারেট করবে নাকি ভংচং করে আমাকে আরও খেপিয়ে দিতে চাও? কাপুরুষ কোথাকার। শাহিদ বড় করে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু বলতে পারছেই না ও। ফাতিমা এসে ফোনটা টেনে নিল ওর হাত থেকে। নাফিয়াকে বলল, ইসলামী ব্যাংক হসপিটালের ওখানে নাফিয়া মাহিন টাওয়ার 7 তলার ইউনিট 2, এখানেই থাকি। একজন নারী নাফিয়ার স্বামীর ফোন কেড়ে নিয়ে নাফিয়াকে ঠিকানা দিচ্ছে, যেন বলতে চাইছে, আয় বোকা হদ্দ, এসে দেখে যা তোর স্বামী আমার বেডরুমে কিভাবে শুতো, দেখে যা। নাফিয়া চোখ বুজিয়ে নিল ওসব অনুচ্চারিত শব্দগুলো অনুভব করে। তার বমি পেল, ছুটে গিয়ে হরহর করে 1 দফা বমিও করলো। শাহনাজ কান্না থামিয়ে এসে পুত্রবধূকে ধরতে গেলে নাফিয়া হাত দিয়ে থামিয়ে দেয়। 1 গ্লাস পানি খেয়ে সাতকে সহজ ভঙ্গিতে বলে, সিএনজি ডাকো। দরজা খুলেছে ফাতিমাই। শাহিদ লিভিং রুমের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে উদ্ভ্রান্তের ন্যায়। দরজা খোলার সাথে সাথে নাফিয়ার চোখ গেল সেই মুখটাতে, যে মুখটা দেখলে ওর দুনিয়া এনে তার পায়ে দেওয়ার স্বাদ হতো, বিনিময়ে চাইতো একটু ভালোবাসা ও আদর। আজ সেই মুখটা দেখে নাফিয়া ছুটে গিয়ে ধরে, আদর দেয় না, মাথার চুলের ফাঁকে আঙুল চালায় না। নাফিয়া শুধু চেয়ে থাকে। ওর পেছন থেকে তখন অসীম তালুকদার চট করে জুতো পায়েই ভেতরে ঢোকেন। ঢুকেই পা থেকে জুতো খুলে হাতে নেয়। সাত তৎক্ষণাৎ গিয়ে বাবাকে ফেরাতে চায়, কিন্তু পারে না। অসীমের জুতো তার আগে ছুঁয়েছে বড় ছেলের গাল, যেন মেরে ফেলবে এমন তেজ নিয়ে পেটাতে পেটাতে নিজেকে করছে ক্লান্ত। শাহিদ নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করে না, ও শুধু তাকিয়ে আছে নাফিয়ার চোখের দিকে। নাফিয়ার এমন রোবোটিক অনুভূতিশূন্য আবেগশূন্য দৃষ্টি এর আগে শাহিদ দেখেনি। কেমন মরা মানুষের মতো নাফিয়া, যেন মরে গিয়ে তাকিয়ে আছে। ফাতিমা ছুটে যায়, শাহিদকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে অসীমকে বলে, তো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পের এই অংশটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। গল্পের বাকি অংশটা শোনার জন্য অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি আসছে আমাদের পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা কমেন্টে লিখে জানো আজকের অংশটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ। গুড নাইট।